মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, সর্বহারার মহান নেতা লাল সেলাম, পুঁজিবাদ ধ্বংস হোক, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ। চেনা চেনা লাগছে এই শব্দবন্ধনীগুলো? লাগবারই কথা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একসময় এই কথাগুলোই ধ্বনিত হতো প্রতিনিয়ত। বিপ্লবীদের মুঠো করা হাত থাকতো আকাশের দিকে তোলা, আর চারদিকে দেয়াল লিখনে দেখা যেত এই সমস্ত ভারী ভারী কথাগুলো। কিন্তু যদি বলি শুধু পশ্চিমবঙ্গই নয়, কমিউনিজমের এই অলীক স্বপ্নগুলো দেখা হতো ভেনেজুয়েলার রাজনীতিতেও। Aprovecho para condenar de nuevo desde el fondo de mi alma y de mis vísceras al Estado de Israel. Maldito seas, Estado de Israel. Maldito seas, terroristas y asesinos. গত শতকের শেষ ভাগ থেকে সূত্রপাত, যখন ভেনেজুয়েলা ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি। সেই সময় ভেনেজুয়েলার সম্পদের পরিমাণ ছিল চীনের 12 গুণ আর জাপানের 4 গুণ। আর পাশে ভারত। অণুবীক্ষণ যন্ত্রেই খুঁজে পাওয়া যেত না ভারতের অর্থনীতিকে। গত শতকের একদম শেষের দিকে ভারতের রাজনীতিতে অটল বিহারী বাজপেয়ীর সরকার ক্ষমতাতে আসে, আর 1999-তে আমেরিকা ভারতের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। সেই একই বছর ভেনেজুয়েলাতে ক্ষমতাতে আসে হিউগো চাভেজ, আর শুরু হয় আমেরিকার বিরুদ্ধে তার লড়াই। অটলজিকে ভারত পুনর্নির্বাচিত করেনি। অপরদিকে হিউগো চাভেজ একের পর এক নির্বাচন জিতে হয়ে ওঠেন কমিউনিস্ট দুনিয়ার একেবারে নতুন তারকা। সোভিয়েত রাশিয়ার পতনের পর একটুখানি মিয়ে যাওয়া কমিউনিস্ট দুনিয়া আবার স্বপ্ন দেখতে শুরু করলো এক ল্যাটিন আমেরিকার কমিউনিজমের। 2005-এ যখন ভারতে সিপিএম এর সমর্থনে ইউপিএ সরকারের রাজত্ব চলছে, তখন হিউগো চাভেজ ভারতে আসেন। যান জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতেও, যা চিরকালই কমিউনিস্টদের দুর্গ বলা যেতে পারে। বলার অপেক্ষা রাখে না যে চাভেজের আগমনে জেউনি সহ ভারত জুড়ে কমিউনিস্ট বিপ্লবীদের একেবারে উপচে পড়া উৎসাহ সেদিন একেবারে খবরের শিরোনামে উঠে এসেছিল। এই সব ঘটনার পর কেটে গেছে আরেক শতকের সিকিভাগ। এর মাঝে 2013-তে হিউগো চাভেজের মৃত্যুর পর তার ভাবশিষ্য নিকোলাস মাদুরো ক্ষমতাতে আসে, আর 2014-তে অটলজির ভাবশিষ্য নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হন। ভেনেজুয়েলা নয়, ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিছু বছরের মধ্যেই তৃতীয় হতে চলেছে। অপরদিকে ভেনেজুয়েলাতে মুদ্রাস্ফীতি 3,80,000% ছাড়িয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে যেই জিনিসটা আপনি 1 টাকা দিয়ে কিনলেন, কাল সেই একই সময় সেই জিনিসটার দাম হবে 1000 টাকারও বেশি। লোকজন বস্তা ভরে টাকা নিয়ে যায় আর এক মুঠো জিনিস কেনে। গত 10 বছরে ভারতের জিডিপি ডলার মূল্যে দ্বিগুণ হয়েছে, আর ভেনেজুয়েলার জিডিপি 80% সংকোচন ঘটেছে। হিউগো চাভেজ আর নিকোলাস মাদুরো দুজনেই বিরোধীদের নির্মমভাবে দমন করে ক্ষমতা আঁকড়ে থাকতেন। ক্ষমতার দম্ভ তাকে দূর করেছে ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুলা ডিসিলভা অথবা চিলির বামপন্থী প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকের থেকেও। 2024-এর নির্বাচনে মাদুরোর জয়কে গ্যাব্রিয়েল বরিক একদম রিগড ইলেকশন বলে দাবি করেছেন। ভেনেজুয়েলার ভোটগুলো অনেকটাই পশ্চিমবঙ্গের মতো করেই হয়। ক্ষমতাশীল সরকারি বুথ দখল করে নিয়ে ভোট পরিচালনা করে। ভোটের আগে এবং পরে প্রচুর বিরোধী রাজনৈতিক কর্মীদের জীবন কি সম্পত্তি হানি হয়। বাম যুগ থেকে বর্তমান যুগের তৃণমূল সরকারের আমলে যা দেখি গণতন্ত্রের একেবারে দফা রফা, ঠিক সেই জিনিসটাই ভেনেজুয়েলাতে ঘটতো। মাদুরোর পুনর্নির্বাচনের পর রক্তক্ষয়ী ঘটনাতে ব্রাজিলের লুলা রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছিলেন। ঘরে বাইরে একা হয়ে যাওয়ার পর অবশেষে 2026-এর শুরুতে মাদুরোকে তার বেডরুম থেকে লোপাট করে নিয়ে আসে আমেরিকা। আজ আলোচনা করব কিভাবে একটা জাতি যা বিপুল পরিমাণ ভূসম্পদের ওপর বসে থেকেও কমিউনিজমের হাত ধরে আস্তে আস্তে আত্মহননের পথে এগিয়ে এলো। যেই রাশিয়া চীনের সাথে বন্ধুত্ব করে ভেবেছিলেন আমেরিকাকে টেক্কা দেবেন, তারাও শুধু প্রতিবাদ ছাড়া বিশেষ কিছু করছে না। উত্তর কোরিয়া হুঙ্কার দিচ্ছে, তবে সারা দুনিয়া জানে যে তার কোনো মূল্যই নেই। সাদ্দাম হুসেনের ইরাক আক্রমণের পর আমাদের দেশের কমিউনিস্ট পার্টি পথে নেমেছিল, আজও ভেনেজুয়েলার সমর্থনে তারা পথে নেমেছেন। তাই এটাও আলোচনা করব যে সাদ্দামের ইরাকের সাথে আজকের ভেনেজুয়েলার কি সাদৃশ্য, আমাদের দেশের ভবিষ্যৎ কিভাবে এর সঙ্গে জড়িয়ে। আমাদের এই কেস স্টাডি ধরনের প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
আজ থেকে প্রায় 2000 বছর আগে চাণক্য বলেছিলেন যে রাজনীতিতে একজন ততটাই শক্তিশালী যতটা শক্তিশালী তাকে তার শত্রুরা মনে করে। চাণক্যের সেই বাণীকে পৃথিবীর সব শক্তিশালী রাষ্ট্র চিরকাল মেনে এসেছে। আজকে আমাদের দেশে সিপিএম পার্টি এই ভেনেজুয়েলার ঘটনাতে যতই নিন্দা করুক, বিক্ষোভ মিছিল করুক, একদিন যখন পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিজম ক্ষমতাতে ছিল তখন সেই কমিউনিস্ট সরকারগুলো কিন্তু নৈতিকতার কোনো ধার না ধরে যা খুশি তাই করেছে। নিজের দেশের জনগণের ওপর আক্রমণ করেছে, অন্য দেশের ওপর জবরদখল চালিয়েছে, লাখের উপর নিরস্ত্র বৌদ্ধ সন্ন্যাসীদের নির্বিচারে হত্যা করেছে মঙ্গোলিয়ার কমিউনিস্ট সরকার। 1962-তে বিনা প্ররোচনাতে চীনের কমিউনিস্ট সরকার ভারত আক্রমণ করে কাশ্মীরের একটা অংশ দখল করে। এটাই ক্ষমতার নিয়ম। ভারত এই জিনিসটাই করতে পারে না বলে আজ ভারতকে সেই রকম শক্তিশালী দেশ বলে পৃথিবী ভাবে না। যাই হোক, আসছি সেই কথাতে পরে। আর আজ ট্রাম্প হঠাৎ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এইভাবে তুলে আনলো কেন? শুধু কি তেলের দখল? ভুল। এখানেও বলছি যে এই বাংলা ইংলিশ এই যে খবরের কাগজগুলোতে নানা রকমের বিশ্লেষণ দেওয়া হচ্ছে তাতে এই তেলের ব্যাপারটাকেই মূল কারণ হিসাবে দেখানো হচ্ছে। সেটা একেবারেই গৌণ। আমেরিকার কাছে ভেনেজুয়েলা সেটাই যা হলো রাশিয়ার কাছে ইউক্রেন। রাশিয়া যেমন তাদের সীমার কাছে এই ন্যাটোর প্রসারণকে মেনে নিতে পারে না, তেমনি আমেরিকার একদম দোরগোড়াতে রাশিয়া, চীন আর ইরানের উপস্থিতি আমেরিকা কি করে মেনে নেয়? আজ তেল বা অন্যান্য বাণিজ্যিক আদান প্রদানের যে চুক্তি ভেনেজুয়েলা করছে রাশিয়া, চীন বা ইরানের সাথে, সেটা পরবর্তীকালে আমেরিকার প্রতিরক্ষার ক্ষেত্রে একটা বিরাট আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে না, সেটা কে বলতে পারে? এটাই প্রথম কারণ যে আমেরিকা তাদের ঘরের দরজার সামনে থেকে চীন আর রাশিয়াকে হটাতে চায়। তেল গৌণ কারণ। দ্বিতীয় কারণটা হলো যেটা আমেরিকা একটা শক্তিশালী রাষ্ট্রের যে ইমেজ ছিল সেটা বেশ কিছুটা চটকে গেছে কয়েক বছরে। এত কিছু করেও রাশিয়ার পুতিনকে দমাতে পারছে না। এমনকি ইউক্রেনের যে জেলেনস্কি সেও পর্যন্ত ট্রাম্পের কথা অনুযায়ী দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে পুতিনের সঙ্গে আলোচনাতে বসতে রাজি হচ্ছে না। হামাস আর ইসরায়েলের মধ্যে সন্ধি চুক্তি করতেও ব্যর্থ ট্রাম্প। ট্রাম্প বলেছিল ভারতের অর্থনীতি নাকি ভেঙে চুরে পড়বে ট্রাম্পের ট্যারিফের চাপে। ওদিকে ভারতের জিডিপি পাগলা ঘোড়ার মতো ছুটছে সমস্ত ভবিষ্যৎবাণীকে হারিয়ে। তাই কি করবে আমেরিকা? কিছু দুর্বল দেশের উপর আক্রমণ করা ছাড়া কি করার আছে? নাইজেরিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এরপর হয়তো কিউবা বা গ্রিনল্যান্ড, সবই ওই চাণক্য নীতি অনুসরণ করে নিজের শক্তির প্রদর্শন। আর শক্তির প্রদর্শন কখন সবচেয়ে বেশি হয়? ফেয়ার গেমে নয়। ধরুন যদি আমি আপনার ওপর দাদাগিরি করলাম আইন কানুনের কোনো রকম তোয়াক্কা না করে, আর আপনি কিছুই করতে পারলেন না, আইনও আমার কেশাগ্র স্পর্শ করতে পারল না, তখনই আসল শক্তি প্রদর্শন করা হলো। একটা বার্তা পৌঁছে দেওয়া হলো যে আমি আইনেরও ঊর্ধ্বে। সেই বার্তাটাই পৌঁছে দিল ট্রাম্প ঘরে এবং বাইরে, যে বিশ্ব রাজনীতিতে আমেরিকা কাউকে তোয়াক্কা করে না। দেশের ভেতরে যে বিক্ষোভ জমে উঠছে ট্রাম্পের বিরুদ্ধে নানা কারণে, যেরকম মূল্যবৃদ্ধি বা চাকরির অভাব ইত্যাদি ইত্যাদি, সেগুলো মূলত অর্থনৈতিক। সেটাকে মোকাবিলার করার ক্ষমতা তো অনেক চেষ্টা করেও সম্ভব হচ্ছে না, বরং বিশ্ব রাজনীতিতে একঘরে হয়ে যাচ্ছে আমেরিকা। তাই দেশের লোকজনের যে একটা ধারণা তৈরি হয়েছিল যে আমেরিকা আর সেরকম শক্তিশালী নেই, সেই ধারণাকে দমন করার একটা প্রচেষ্টা, সাথে সারা পৃথিবীকে একটা বার্তা দিয়ে দেওয়া যে আমেরিকার সুনজরে না থাকলে কি কি বিপদ হতে পারে। এবারে ভেনেজুয়েলার দেশটার দিকে এবার একটু তাকাই। ভারত হলো আয়তনে ভেনেজুয়েলার 3.5 গুণ মোটামুটি, কিন্তু জনসংখ্যা ভেনেজুয়েলার মাত্র 3 কোটি। আর মাটির নিচে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার, সাথে আছে আরও নানা রকমের খনিজ সম্পদ। এই রকম ভূসম্পদ আর প্রাকৃতিক আশীর্বাদ যদি সাথে থাকে, তাহলে আশা করা যেতে পারে যে ভেনেজুয়েলা দুবাই কি সিঙ্গাপুর কি সৌদি আরবের মতো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলার সাথে ইরাকের ঘটনাবলী একদম মিলে যায়। ইরাকের সাদ্দাম হোসেনের সাথে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর চেহারার সাদৃশ্য এখন নেট দুনিয়ায় একটা চর্চার বিষয়। এবারে যদি একটু পেছনে তাকাই, তাহলে দেখব যে একদম ঠিক যেইভাবে সাদ্দাম হোসেন ইউএসের সাহায্য নিয়ে ইরাক সহ মধ্য এশিয়াতে নিজের ক্ষমতাকে সুদৃঢ় করেছিল এবং পরে যখন সেই আমেরিকার কর্তৃত্বকে মানতে অস্বীকার করে, তখন আমেরিকা সাদ্দাম সহ ইরাককে একদম ধ্বংস করে। ভেনেজুয়েলার মাদুরোর ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু অনেকটা যেন তাই। কিন্তু ইরাকের তেলের ভাণ্ডারে কি পুরো কর্তৃত্ব আনতে পেরেছে আমেরিকা? উত্তরটা সবাই জানি যে না, বরং আজ ইরাক হলো বিভিন্ন ইসলামিক সন্ত্রাসবাদীদের একটা আঁতুড়ঘর। যেই ভুলটা ইরাকের ইসলামিক
সরকার করেছিল সেই ভুলটাই করেছিল ভেনেজুয়েলার কমিউনিস্ট সরকার। আর এটাই তৃতীয় কারণ যে আমেরিকার সাহায্য নিয়ে নিজেরা মাতব্বর হয়ে ওঠার পর আমেরিকাকে ছুঁড়ে ফেলে দেওয়াটা আমেরিকার পক্ষে মেনে নেওয়া সহজ নয়, বরং এটা একটা আত্মসম্মানের ব্যাপার। তাই প্রতিহিংসা চরিতার্থ করতে আমেরিকার ভেনেজুয়েলাকে আক্রমণ। ইরাক যেমন এক সময় খুব উন্নত একটা দেশ ছিল, কারণ দেশের মাটির নিচে ছিল অফুরন্ত তেল আর মাথার ওপরে ছিল আমেরিকার আশীর্বাদ, ঠিক সেই রকমই ছিল ভেনেজুয়েলা। কিন্তু এত তেলের টাকার সাথে সাথে অন্য কোনো ইন্ডাস্ট্রি বা শিল্পকে গড়ে তোলার কোনো ইচ্ছে কি ছিল, যাতে এই সম্পূর্ণ তেল নির্ভর অর্থনীতি বা আমেরিকার আশীর্বাদ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা যায়? উত্তর হলো না। শুধু তাই নয়, সাদ্দাম হোসেনের মতোই দেশের ভেতরের গণতন্ত্রকে টুঁটি চিপে হত্যা করেছে ভেনেজুয়েলার সরকার। সাদ্দাম যেমন ইরানের সাথে কি কুয়েতের সাথে শত্রুতা বাড়িয়ে নিজের বিপদ ডেকে এনেছিল, ঠিক সেই রকমই ল্যাটিন আমেরিকার রাজনীতিতে নিজের শত্রু বাড়িয়েছে ভেনেজুয়েলার সরকার। সাদ্দামের ক্ষেত্রে আমেরিকার বাহানা কি ছিল? সাদ্দাম নাকি ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বানিয়েছে। ভেনেজুয়েলার ক্ষেত্রে বাহানা হলো ড্রাগস, অবৈধ অনুপ্রবেশকারী। আসল কথা হলো আমেরিকাকে ব্যবহার করে একদিন ইরাক বা ভেনেজুয়েলা নিজেদের আর্থিক উন্নতি ঘটিয়েছে, তারপর আমেরিকাকে যদি ছুঁড়ে ফেলে দিতে চায় তখন আমেরিকা এসে মরণ কামড়টা দেবে। 2006-এর বর্ষ শেষে সাদ্দামকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল আমেরিকা। 20 বছর বাদে অর্থাৎ 2026-এর বর্ষ শুরুতে নিকোলাস মাদুরোকে অপহরণ করে আমেরিকা। পরে কি হাল করবে সেটা দেখার। আর ইরাক দেশটাকে যেভাবে বরবাদ করেছে আমেরিকা, ঠিক সেইভাবে ভেনেজুয়েলাকেও করে কিনা, ওখানে ইরাকের মতো আমেরিকার বিরুদ্ধে কোনো সন্ত্রাসবাদ জেগে ওঠে কিনা, এইসব অনেক কিছু সামনের দিনে দেখার আছে। কিন্তু আমাদের জন্য কি শিক্ষা? যেটা আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন, নিজের পরিশ্রমের টাকাতে যতটুকু হয় ততটুকুই বড়লোকি করা উচিত। পরের উপর নির্ভরশীল হয়ে আজকে যে রাজা, কাল সে ফকির হবে। আজ যার ঘাড়ের উপর বসে ভাবছো যে বিশাল কিছু করে ফেলেছি, কাল সে যখন ঘাড়ে চাপবে তখন তাকে নামানো যাবে না। পাকিস্তানের ক্ষেত্রেও তাই। দেশটা দাঁড়িয়ে আছে আমেরিকার উচ্ছিষ্ট খেয়ে। সেখানে কোনো রাষ্ট্রপ্রধান যদি আমেরিকার বিরুদ্ধে কথা বলে তাহলে তার কি হাল হবে সেটা ইমরান খান বুঝে গেছে। কারণ পাকিস্তানও একদিন আমেরিকার কাছে দাসখত দিয়েছে ভারতকে বরবাদ করবার জন্য। নিজেদের অর্থনীতির কোনো উন্নতি সাধনই করেনি, পরিশ্রম করে ভালো কিছু তৈরি করেনি। তাই আজ পাকিস্তান আমেরিকার পোষা কুকুর ছাড়া কিছু নয়। একটু এপাশ ওপাশ হলে আমেরিকা সেই হাল করবে যা আফগানিস্তানকে করেছে। তো এই আমেরিকার নির্ভরতা কিভাবে হলো ভেনেজুয়েলার ক্ষেত্রে? এবার সেই দু লাইনের ইতিহাসটা বলি। ভেনেজুয়েলা একটা সময় সৌদি আরবের মতোই ছিল। সৌদি আরব যেমন বলতে গেলে দেশটাকে আমেরিকার হাতে তুলে দিয়েছে, ওদের তেলের খনি, তেলের ব্যবসা, ওদের দেশের প্রতিরক্ষা সব কিছু আমেরিকার হাতে সঁপে দেওয়া, ঠিক সেই রকমই ছিল ভেনেজুয়েলা এক সময়তে। ভেনেজুয়েলার লোকজন সপ্তাহের শেষে আমেরিকার মিয়ামি কি ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে গিয়ে সময় কাটাতো, শপিং করে আবার সপ্তাহের শুরুতে ফিরে আসতো। সেই রকম ভেনেজুয়েলার শহরগুলোতে সব বড় বড় রাস্তাঘাট, উঁচু উঁচু বাড়ি, শপিং মল, রেস্তোরাঁ সব ভরেছিল। প্রাচুর্যে যে কোনো আমেরিকান শহরকেও টেক্কা দিত ভেনেজুয়েলা। ফ্যাশন বস্তু, ইলেকট্রনিক্সের জিনিসপত্র, দামি গাড়ি, ঘর সাজানোর জিনিস, কোনো কিছুর অভাব ছিল না। এর পেছনে ছিল পৃথিবীর 18% তেলের ভাণ্ডার। আজ ওখানকার লোকজনের না আছে খাবার বস্তু, না আছে বাসস্থানের ঠিক ঠিকানা। অধিকাংশ ভেনেজুয়েলার লোকজনের দিন কাটে খাবারের জায়গাতে লাইন দিয়ে আর রাত কাটে রাস্তাতে। অসুস্থ হলে ন্যূনতম চিকিৎসার ক্ষমতাটুকুও নেই, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। অথচ দেখুন ভেনেজুয়েলাতে তেল আবিষ্কার হয় 1922-এ, যা ছিল সৌদি আরবে তেল আবিষ্কারেরও অনেক আগে। 1 লাখ ব্যারেল তেল নিষ্কাশন করতে শুরু করলো ভেনেজুয়েলা আজ থেকে 100 বছর আগে। কিন্তু তেল নিষ্কাশন কি তেল পরিশোধন, সেই তেলকে পাইপলাইন দিয়ে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া, এসবের জন্য যে টেকনোলজি দরকার সেটা ছিল না ভেনেজুয়েলার কাছে। তাই তারা হাত পাতলো আমেরিকার কাছে গিয়ে। আমেরিকার স্ট্যান্ডার্ড অয়েল, শেল বিশাল পরিমাণ বিনিয়োগ করলো, আর তাতে ভেনেজুয়েলার অয়েল ইন্ডাস্ট্রি ফুলে ফেপে উঠল। শুধু তাই নয়, এই আমেরিকান কোম্পানিগুলো বড় বড় আধুনিক শহর তৈরি করলো ভেনেজুয়েলার বুকে। আধা মুনাফা ভেনেজুয়েলার আর আধা মুনাফা আমেরিকার কোম্পানিদের। এর ফলে কিছু না করে আমেরিকার বিজ্ঞান আর প্রকৃতি প্রদত্ত ভূসম্পদের জোরে ভেনেজুয়েলা হয়ে উঠল দুনিয়ার 4র্থ বৃহত্তম অর্থনীতি।
এইভাবে চলল 70 বছরেরও বেশি। এরপর 1999-এ ক্ষমতাতে এলো হিউগো শাভেজ। তার মনে হলো এই তেল বেচা কেনা করে যে লাভ হচ্ছে তাতে দেশের মানুষের কোনো লাভ হচ্ছে না। সেটা সত্যি, কিন্তু সেটা সমাধান করতে গিয়ে শাভেজ যেটা করলো সেটা আত্মহত্যা ছাড়া কিছু নয়। এই যে 50% মুনাফা আমেরিকা নিয়ে যাচ্ছে সেটা তার মনে হলো অন্যায়। সুতরাং মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, পুঁজিবাদ নিপাত যাক, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ, এই সমস্ত স্লোগান দিয়ে শাভেজ হয়ে উঠল একদম সর্বহারার মহান নেতা। একদম পশ্চিমবঙ্গের চিত্রটাই হুবহু দেখা গেল ভেনেজুয়েলার রাজনীতিতে। 2007-এ এক্সন মোবাইল সহ বিভিন্ন আমেরিকান কোম্পানিকে শাভেজ বলল, হয় 60% মুনাফা ভেনেজুয়েলার জনগণকে ফেরত দিতে হবে, না হলে ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে। আর ঠিক সেই সময়তে তেলের দাম একেবারে লাফিয়ে বাড়তে শুরু করলো। 1999-এ তেলের দাম ছিল $10 এক ব্যারেল, আর 2001 অর্থাৎ 2 বছরের মধ্যে সেটা হলো $30। ভেনেজুয়েলার ব্যবসা একেবারে ফুলে ফেপে উঠল। হিউগো শাভেজ সরকারি খাজানা থেকে ভর্তুকি দিয়ে ভরিয়ে তুলল, যার ফলে জনগণ সব কিছু একদম জলের দরে কিনতে লাগলো, দোকান থেকে, শপিং মল থেকে। একদম বলতে গেলে জনগণের পকেটে টাকা গুঁজে দিচ্ছিল সরকার। দরিদ্রের হাত দ্রুত কমতে শুরু করলো। জনগণ কোনো পরিশ্রম না করে আমোদ আহ্লাদে ডুবে যেতে লাগলো, আর নেতাদের জনপ্রিয়তা আকাশ ছুঁতে শুরু করলো। স্বভাবতই আমেরিকানরা রেগে যায়, কারণ প্রায় $1.25 শতক ধরে তারা ভেনেজুয়েলাতে বিনিয়োগ করেছে $1 বিলিয়ন। শূন্য থেকে শুরু করে একদম বৈভবের চরম সীমাতে নিয়ে গেছে ভেনেজুয়েলাকে। আর কাজের বেলায় কাজী, আর কাজ ফুরলেই পাজি। এটা আমেরিকা কেন মেনে নেবে? তারা জানে যে এই তেল বিক্রি করতে না পারলে ভেনেজুয়েলা কিচ্ছু নেই যা তাদের অর্থনীতিকে বাঁচাতে পারবে। আর সেটাই তারা করলো। প্রথমে তেলের উপর নিষেধাজ্ঞা জারি করলো, আর কমিউনিজমের সম্পদ বন্টনের যে অলীক ধারণাটা আছে সেটা ভেঙে চুরচুর হয়ে গেল সঙ্গে সঙ্গে। এই যে সম্পদ আহরণ করেছে ভেনেজুয়েলা $1.25 শতক ধরে, সেটা কোনো ইনফ্রাস্ট্রাকচার বা ইন্ডাস্ট্রি বা স্কিল ডেভেলপমেন্ট কোনো কিছুতে ব্যয় করেনি ভেনেজুয়েলা। দেশের লোক যখন টাকার পাহাড়ে বসে আনন্দে বসে বসে খাচ্ছিল, তখন সব কিছু বাইরে থেকে আমদানি করতে হচ্ছিল। তাই দেশে কোনো কিছুই প্রস্তুত হতো না, এমনকি খাদ্যদ্রব্য কি নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু আমদানি নির্ভর ছিল। তার উপরে 18,000 পুরনো কর্মী যারা ছিল তাদেরকে ভাগিয়ে দেওয়া হলো, কারণ তারা সরকারি নীতির বিরোধিতা করেছিল। তার বদলে একদম পেটোয়া লোকজনকে ক্ষমতায় বসানো হলো, যাদের কি করে অয়েল ইন্ডাস্ট্রি চালাতে হয় তার ওয়াকখ জ্ঞান পর্যন্ত নেই। অর্থাৎ ইঞ্জিনিয়ার আর জিওলজিস্টদের জায়গাতে বসানো হলো রাজনীতিবিদ, মিলিটারি ম্যানদের। ফলে যা হবার সেটাই হলো। মাঝে মাঝেই তেলের খনিতে দুর্ঘটনা ঘটতে শুরু করলো, সাথে গণবিক্ষোভ জেগে ওঠে, যাকে কড়া হাতে দমন করে সরকার। গায়ের জোরে নির্বাচন জিতে ক্ষমতায় টিকে থাকতে লাগলো শাভেজ এবং তারপরে মাদুরো। সাথে আমেরিকান নিষেধাজ্ঞা, যা কিনা ছিল একদিনকে প্রকৃতির আশীর্বাদ, তাই পরে হয়ে উঠল অভিশাপ। আস্তে আস্তে সম্পূর্ণভাবে ভেঙে পড়ল ভেনেজুয়েলার অর্থনীতি, তাদের দেশের মুদ্রা, তাদের সমাজ ব্যবস্থা। আর সময় বুঝে মোক্ষম প্রতিশোধ নিল আমেরিকা, যেটাই আমরা দেখলাম 2026-এর শুরুতে। তাহলে কি শিক্ষা? ব্যক্তিগত স্তরে বা জাতিগত স্তরে প্রথমে পরনির্ভরশীল বা ভাগ্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে পরিশ্রম করে কোনো জিনিসকে গড়ে তুলতে হয়। দ্বিতীয়ত, বাইরের মদতে কোনো সরকার যদি নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় আর জনগণের ক্ষোভকে দমন করে, পরে তার মাসুল দিতে হয়। তৃতীয়ত, বহির্দেশের সাথে বাণিজ্য সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতার উপর গড়ে উঠলে সেই সম্পর্ক মজবুত হয়, আর তা না হলে সেই বাণিজ্য সম্পর্ক ভঙ্গুর হয়, আর সেটা পরে অনেক বড় বিপর্যয় ডেকে আনে। চতুর্থ, সম্পদ উৎপাদনের ওপর জোর না দিয়ে সম্পদ বন্টনের ওপর যদি জোর দেওয়া হয়, একদিন লক্ষ্মীর ভাণ্ডারও নিঃশেষ হবে। তখন ঘনিয়ে আসবে অন্ধকার, যা শুধু নেতাদের নয়, গ্রাস করবে দেশের জনগণকেও। আজকের প্রতিবেদন এখানেই শেষ। ফিরে আসব পরবর্তী প্রতিবেদনে সারা পৃথিবীর নানা রকমের ঘটনাবলী এবং সেটা নিয়ে আমাদের নিজস্ব বিশ্লেষণ নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।